ও ও কি সত্যি সেন পরিবারের সেই বেকার ঘর জামাই? ইম্পসিবল, অ্যাবসলিউটলি ইম্পসিবল। এটা কি করে সম্ভব? এই, আমাকে একটা চিমটি কাটো তো, আমি কি স্বপ্ন দেখছি নাকি? উপস্থিত সবাই নীলের দিকে হাঁ করে তাকিয়েছিল। তারা যেন নিজের চোখকে কিছুতেই বিশ্বাস করতে পারছিল না। ঠিক আছে বাবু, তুমি যদি এইভাবেই কাঁদতে থাকো তাহলে আমিও কিন্তু এবার তোমার সঙ্গে কান্না শুরু করে দেব। নীল আদ্রিতাকে আরো বেশি করে শান্ত করার চেষ্টা করতে থাকলো। কে কাঁদছে? আমি? কই না তো। সাথে সাথে নীলের বুক থেকে মাথা তুলে নিজের চোখ মুছে বলল আদ্রিতা। নীল, তুমি ঠিক আছো তো? অবন্তিকার শালিনীও নীলের দিকে এগিয়ে এলো। তারাও বেশ চিন্তিত হয়ে পড়েছিল। তাকাও আমার দিকে, কি মনে হচ্ছে আমাকে দেখে? আমি ঠিক আছি না ঠিক নেই? নীল নিজের দুহাত ছড়িয়ে বলল, ওই বাঘটা খুবই ভয়ঙ্কর ছিল, কিন্তু শুয়োরগুলোও কারোর থেকে কম না। হ্যাঁ, শুধু এটা বুঝে নাও যে আমি কোনো রকমে মরতে মরতে বেঁচে গেছি। ঠিক সেই সময় একজন লোক ভিড়ের মধ্যে থেকে এগিয়ে এসে নীলের পিঠ চাপড়ে দিয়ে বলল, বাহ, দারুণ দারুণ কাজ করেছো। একজন বাঘ আজ অন্য বাঘকে লড়াইয়ে হারিয়ে দিয়েছে। নীল, তোমার সত্যিই কোনো জবাব নেই। এই কথা বলার পর লোকটা বাকিদের দিকে ফিরে বলল, কারা যেন বলছিল যে তুমি নাকি বেকার ইউজলেস ঘর জামাই, নিজের বউয়ের পয়সায় বেঁচে থাকা একটা নরকের কীট। কিন্তু আমার মতে তো ওদের এই সমস্ত কথা সম্পূর্ণ মিথ্যা। লোকটার গলায় বেশ জোর ছিল। সে কাউকে তোয়াক্কা না করেই গড়গড় করে বলে গেল। নীল অবাক হয়ে তাকালো ছেলেটির দিকে, কারণ অমিয় আর নবীন, যারা প্রায়শই তাকে অপমান করার সুযোগ খোঁজে, তাদের মুখ থেকে কোনো কথা বের হচ্ছিল না। বরঞ্চ দুজনেই নিজেদের মাথা নিচু করে চুপচাপ সেখানে দাঁড়িয়েছিল। আর এই ছেলেটি প্রথম আলাপেই এত কথা বলল। আমার নাম কুনাল লাহা, তোমার সাহসকে আমি সম্মান করি। যদি তুমি চাও তাহলে আমরা খুব ভালো বন্ধু হতে পারি। এই বলে কুনাল স্বতঃস্ফূর্ত ভাবে নিজের হাত বাড়িয়ে দিল। আমি নীল। একটু হেসে নীলও নিজের হাত বাড়িয়ে দিল, আর তারা দুজনে হ্যান্ডশেক করলো। সাধারণত এই সমস্ত সময় এতকাল ধরে নীলকে কেবল অপমানই করা হয়েছে, কিন্তু আজ তেমনটা হলো না। উল্টে আজ লোকেরা নিজের থেকে নীলের সঙ্গে বন্ধুত্ব করার জন্য এগিয়ে এসেছিল। এটা দেখে সত্যি খুব ভালো লাগছিল নীলের। নীল আর কুনালের বন্ধুত্ব দেখে সবার চোখ ধাঁধিয়ে গেল। সবাই যেন মনে মনে নীলকে বেশ হিংসে করতে লাগলো, কারণ কুনাল লাহা পরিবারের একমাত্র ছেলে। কুনালের দাদু মণিকান্ত লাহা কলকাতা শহরে 50 বছর আগে পা রেখেছিলেন। তারপর উনি নিজের একটা ছোট্ট ব্যবসা শুরু করেছিলেন এই শহরে। আর দেখতে দেখতে সেই ব্যবসার খ্যাতি আজ বিদেশ পর্যন্ত পৌঁছে গিয়েছিল। আজ লাহা পরিবারের কাছে শুধু একটা কোম্পানি না, এতগুলো কোম্পানি রয়েছে যে সেগুলোর দেখভাল করার মতো লোকের অভাব। মণিকান্ত বাবু এখন আর কোনো কাজ করেন না, তাই জন্য তিনি বিজনেসের সমস্ত দায়িত্ব কুনালের হাতে তুলে দিয়েছিলেন। লাহা পরিবারের ব্যাপারে যদি বলা যায় তাহলে বলতে হয় যে মণিকান্ত বাবু খুবই গম্ভীর প্রকৃতির মানুষ। তিনি কোথাও যানও না, আর কারো সঙ্গে বিশেষ দেখা সাক্ষাৎও করেন না। শুধুমাত্র নিজের কাজটুকু করার জন্য যতটুকু কথা বলার দরকার হয় ততটুকুই কথা বলেন। কিন্তু তার সম্মান এই শহরে প্রচুর। যেহেতু তিনি এই শহরে অনেক বছর ধরে রয়েছেন, তাই যত বড় লোকই হোক না কেন তার সামনে এখনো মাথা নিচু করে, সেটা আক্তার ভাই হোক বা কল্লোল চ্যাটার্জি। আর সেই সঙ্গে কুনালের রেপুটেশনেও কোনো রকম দাগ নেই। আমি খুবই ভাগ্যবান কুনাল যে তোমার মতো একজন বন্ধু পেয়েছি। অমিয় নীলের দিকে তাকিয়ে বলল। আসলে সে দেখানোর চেষ্টা করছিল যে কুনালের সঙ্গে তার অনেক আগে থেকেই বন্ধুত্ব রয়েছে, যাতে নীল এটা মনে না করে যে শুধুমাত্র সেই এখানকার হিরো। সবাই যদিও এখানে ক্যাম্পিং করতে এসেছিল, কিন্তু ভৌমিক পরিবার আগে থেকেই রাঁধুনিদের ব্যবস্থা করে রেখেছিল। তারা জানতো যে এই পরিবেশে কারোর থেকে রান্না করার আশা করা বৃথা। সবাই নিজেরা নিজের মতো করে এনজয় করবে, আর তারপর দিনের শেষে সবাইকে খালি পেটে থাকতে হবে। তাই জন্য ভৌমিকরা রাঁধুনিদের একটা পুরো দল আগে থেকেই সাথে করে নিয়ে এসেছিল। অধিরাজ ভৌমিকের আদেশে রাঁধুনিরা তাড়াতাড়ি সবার জন্য রান্না বসালো। নীলের উপর যা ঝড় গেছে, অধিরাজ বাবু তাই ওর জন্য বন মুরগির স্পেশাল স্যুপ বানাতে বললেন। তা খেলে নীল কিছুটা বল পাবে। অমিয় সবসময় নীলকে হিউমিলিয়েটই করেছে, কিন্তু ওর বাবা হয়েও অধিরাজ বাবু যেভাবে নীলের জন্য ভাবলেন তা দেখে ভালো লাগলো নীলের। এরপর সবাই ছোট ছোট দলে ভাগ হয়ে গিয়ে যে যার মতো কথা বলতে লাগলো। কিন্তু আজ যা কিছু ঘটে গেল, তারপর ওই পাহাড়ের দিকে যাওয়ার সাহস আর কারোর হলো না। কুনাল ফাঁকা একটা জায়গা খুঁজে নিয়ে সেখানে বসে নীলের ক্ষতস্থানগুলোতে ওষুধ লাগিয়ে দিতে লাগলো। যদিও তাদের দেখা হয়েছে মাত্র কিছুক্ষণ আগে, কিন্তু তাদের একসঙ্গে দেখে মনে হচ্ছিল যেন তারা একে অপরের সত্যিকারের ভাই। নিজেদের মধ্যে হেসে হেসে কথা বলা, একে অপরের কথা বোঝা, আর সব থেকে জরুরি একে অপরকে সম্মান করা, এই সমস্তই তাদের দুজনের বন্ধুত্বের মধ্যে পরিষ্কারভাবে ফুটে উঠলো।
নীল, এই জায়গাটা তোমার কেমন লাগছে? এখানে ভিলা বানানোর আইডিয়াটা তোমার মতে কি ঠিক? হঠাৎ কুনাল জিজ্ঞেস করলো। হঠাৎ আমাকে এই কথা জিজ্ঞেস করছো? তোমারও কি রিয়েল এস্টেটে ইন্টারেস্ট রয়েছে? একটু চমকে উঠে জিজ্ঞেস করলো নীল। না না, আমার তো শুধু মনে হয় যে পুরুলিয়ার এই বাঘমুন্ডি জায়গাটা একটু বেশি সুন্দর। এখানকার প্রাকৃতিক পরিবেশ, বায়োলজিক্যাল ডাইভার্সিটি চোখে পড়ার মতো। শুধু শুধু ঘর বাড়ি বানিয়ে ইট কাঠের মধ্যে এই জায়গাটাকে ঢেকে ফেলা খুবই দুর্ভাগ্যের বিষয়, হতাশ ভাবে বলল কুনাল। হ্যাঁ, এখানে একটা চিড়িয়াখানা বা অভয়ারণ্য তৈরি করা যেতে পারে। নীল পাহাড় আর জঙ্গলের দিকে তাকিয়ে বলল, এত বড় জঙ্গল যদি শুধুমাত্র মানুষ থাকার জন্য সেগুলোকে কেটে ফেলা হয়, নষ্ট করে ফেলা হয়, তাহলে সেটা খুবই খারাপ ব্যাপার হবে। তার উপর এখানে অনেক রকমের আদিবাসী সম্প্রদায়ও রয়েছে, তারা ঝামেলা করতে পারে। আর এখানে যে বাঘ রয়েছে এটাই আশ্চর্যের। চারিদিকে জঙ্গল কেটে বসত বাড়ি বানানো হচ্ছে, তাই হয়তো অনেক দূর থেকেও বাঘ চলে আসছে এখানে। ব্যাপারটা কিন্তু দারুণ, বলো? তাই নিজের এই সিদ্ধান্তকে আরো একবার ভেবে দেখতে পারো। কুনাল সম্মতি সূচক ভাবে মাথা নাড়ল। এমন সময় হঠাৎ সেখানে সে উপস্থিত হলো কুনালের স্ত্রী অদিতি। আর সে বলল যে সে নদীর ধারে একটু হাঁটতে যেতে চায়। নীল, আপাতত আমি আমার ম্যাডামকে একটু ঘুরিয়ে নিয়ে আসি, তারপরে আবার আমাদের কথা হচ্ছে, কেমন? কুনাল নিজের হাত তার স্ত্রীর কাঁধে রেখে হেসে নীলকে বলল। বেশ, তাই হোক, হেসে উত্তর দিল নীল। অদিতিও নীলকে দেখে হেসে মাথা নাড়ল। আর তারপর বরের হাত ধরে সেখান থেকে ওরা দুজন বেড়াতে চলে গেল। অদিতি একটা সাদা রঙের ক্রপ টপ পরেছিল। পরিষ্কার দেখা যাচ্ছিল ওর কোমরে আঁকা ড্রাগন ট্যাটুটা। সরু কোমর, সুশ্রী চেহারা। সবকিছু থাকা সত্ত্বেও উপস্থিত কোনো ছেলে তার দিকে চোখ তুলে তাকানোর সাহস পেল না। সাহস পাবেই বা কি করে? সে কুনালের স্ত্রী। আর কারোর এত সাহস নেই যে লাহা পরিবারের বউয়ের দিকে চোখ তুলে তাকায়। লাহা পরিবার তার চোখ উপড়ে নিতে দুবার ভাববে না। একটু পরেই অবন্তিকা আর শালিনী আদ্রিতার পেছন পেছন নীলের কাছে এসে উপস্থিত হলো। নীল, সত্যি করে বলো তো, আমার তো মাথাতেই ঢুকছে না যে তুমি ওই বাঘটাকে তাড়ালে কি করে? কৌতূহলী হয়ে শালিনী জিজ্ঞেস করলো। আর ওই দুটো শুয়োরকেই বা মারলে কি করে? আদ্রিতা আর অবন্তিকার চোখেও কৌতূহল উকি দিচ্ছিল। তাদের মতে এই সমস্ত কাজ কোনো সাধারণ মানুষ একলা করতে পারে না। ওখানে উপস্থিত লোকজনের মধ্যে নীলকে অবন্তিকার থেকে ভালো আর কেউ চিনত না, কারণ অবন্তিকা নিজের চোখে এর আগেও ওকে লড়াই করতে দেখেছে। সে অ্যান্টিক জিনিসপত্র পাচারকারী হোক, খুনিয়াবাড়ি গ্যাং হোক, দেবু শঙ্কর হোক, বা কয়েকদিন আগে ব্যাংক ডাকাতদের সঙ্গে লড়াই হোক, অবন্তিকা এটাও জানতো যে নীলের মধ্যে শক্তি আছে আর সে শক্তিবর্ধক ওষুধও খেয়েছে। কিন্তু একজন মানুষ একা একটা বাঘের সঙ্গে লড়াই করতে পারে, এটা কি সম্ভব? আরে আমি একটু বেশি লাকি ছিলাম। বাঘটা তো আমাকে প্রায় কাবু করেই ফেলেছিল, কিন্তু সেই সময় সেখানে ওই জঙ্গলি শুয়োরের দলটা এসে পড়লো আর ওরা ওই বাঘটাকে সেখান থেকে পালাতে বাধ্য করলো। আসলে হলোটা কি, ওই বাঘটা আর শুয়োরের দলের মধ্যে লড়াই বেঁধে গেল, আর সেই লড়াইতে ওই দুটো শুয়োর মারা গেল। আমি তো শুধু সুযোগ বুঝে শুয়োরগুলোকে তুলে নিয়ে ওখান থেকে পালিয়ে এসেছি। প্রচন্ড চালাক একটা হাসি দিয়ে নিজের মন মতো গল্প বানিয়ে শোনালো নীল। এই কথা শুনতেই এখানে উপস্থিত লোকজন মুখ বেঁকিয়ে বলল, আমার প্রথমেই মনে হয়েছিল কিছু একটা ঘাপলা আছে। একটা ফালতু ছেলে একা নাকি বাঘ আর জঙ্গলি শুয়োরের সঙ্গে লড়াই করেছে, সব গালগপ্প, দুত্তেরি। কিন্তু ওই দুটো শুয়োরের ওজন প্রায় অনেক। একজন সাধারণ মানুষের পক্ষে এতটা ওজন তোলা কি করে সম্ভব? তাও যখন সে পাহাড় থেকে নিচে নামছে, তার জন্য অনেক শক্তি দরকার না? নেহা, তোর ভাগ্য আজ ভালো তাই, না হলে বাপের নাম খগেন হয়ে যেত। এরকম শক্তি থেকে লাভটা কি? যদি শক্তি দেখাতে হয় তাহলে যাও না বাবা, কোনো কনস্ট্রাকশন সাইটে যাও, মোটবও, ইট পাথর তোলো, এইসব কাজ করো। নিজের বউয়ের টাকা পয়সা খরচা করে আর ঘরে শুয়ে থেকে কি লাভ বাবা? লোকেরা নিজেদের মধ্যে ব্যঙ্গ করে জোরে জোরে হাসতে লাগলো। অমিও গলা মেলাতে যাচ্ছিল, ঠিক তখনই হঠাৎ একটা গলা শোনা গেল, সবাই তাড়াতাড়ি এখানে এসো, দেখো কি অবস্থা। নীল দেখতে পেল যে কুনাল নিজের স্ত্রী অদিতিকে দুহাতে তুলে ধরে এদিকেই ছুটে আসছে। এখানে কি কেউ ডাক্তার আছেন? তাড়াতাড়ি এগিয়ে আসুন, আমাকে সাহায্য করুন। প্রচন্ড ভয় পেয়ে কুনাল এদিক ওদিক তাকাতে লাগলো আর জোরে চেঁচিয়ে উঠে বলল। নীল খেয়াল করলো যে কুনালের দুই হাতের উপর পড়ে থাকা অদিতির শরীরটা ধীরে ধীরে নীল রঙের হয়ে যাচ্ছিল। তার মুখ দিয়ে সমানে গ্যাঁজলা উঠছিল আর পুরো শরীর কাঁপছিল। কি হলো অদিতি বৌদির? একটু আগে পর্যন্ত তো একদম ঠিকঠাকই ছিল, হঠাৎ করে কি হলোটা কি ওর? সবাই বেশ চিন্তিত হয়ে পড়েছিল। কুনাল অদিতিকে শুইয়ে দিল আর তারপরই ভিড়ের মধ্যে থেকে একটি ছেলে এগিয়ে এসে অদিতির পাশে মাটিতে বসে পড়ল। সে শান্তভাবে বলল, হ্যালো মিস্টার কুনাল, আমার নাম নয়নশীল। আমি মেডিকেল কলেজে পড়াশোনা করেছি,
আমি শীল পরিবারের ছেলে। নিজের পুরো পরিচয় শেষ করার আগেই কুণাল তাকে মাঝপথে থামিয়ে দিয়ে বলল, তুমি কি আমার বউয়ের চিকিৎসা করতে পারবে? তাড়াতাড়ি আমার বউকে সুস্থ করে তোলো প্লিজ। দেখো না ওর ঠিক কি হয়েছে। আসলে অদিতিকে সুস্থ করে তোলার অছিলায় নয়ন নিজের কিছু কাজ হাসিল করতে চাইছিল, সেই কারণেই এত দরদ। সে অদিতিকে মনোযোগ দিয়ে পরীক্ষা করতে শুরু করলো। নয়ন এমনিতে খুব বড় কোনো ডাক্তার নয়, সে ইদানিং মেডিকেল কলেজে ট্রেনিং নিচ্ছিল। 5 মিনিট ধরে অদিতিকে পরীক্ষা করার পর নয়নের মুখ পাংশু হয়ে উঠল। মিস্টার কুণাল, আপনার স্ত্রীর অবস্থা ক্রমশ খারাপ হচ্ছে। আই এম সরি টু সে, আমার মতে উনি বেশিক্ষণ বাঁচবেন না। হোয়াট হোয়াট বুলশিট! যদি তোমার কাছে চিকিৎসা করার মতো জ্ঞান বুদ্ধি না থাকে তাহলে এখান থেকে তুমি যেতে পারো। কুণাল এমনিতেই খুব ডমিনেটিং একজন মানুষ, আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সে তার নিজের বউয়ের জন্য একটু বেশি চিন্তিত হয়ে পড়েছিল। আমি যা বলছি সব সত্যি, আর আমার জ্ঞান বুদ্ধি অনুযায়ী এখন আর আমার কিছুই করার নেই। যদিও কথাগুলো বলার সময় নয়নের খুবই ভয় করছিল, কিন্তু তার কাছে আর কোনো উপায় নেই। আর যাই হয়ে যাক না কেন, এটাই একজন ডাক্তারের কর্তব্য, সে ছোট ডাক্তার হোক কিংবা বড়। কুণাল তখন প্রচন্ড রেগে উঠে অমিয়র দিকে কড়া চোখে তাকিয়ে বলল, এবার ভৌমিক পরিবার কি করবে? ওরা তো এই ক্যাম্পে আসার সময় সঙ্গে করে কোনো ভালো ডাক্তারও নিয়ে আসেনি, আর কোনো অ্যাম্বুলেন্স ফ্যাসিলিটিও রাখেনি। আমার বউয়ের যদি এখন কিছু হয়ে যায় তাহলে কি হবে? কুণালের হাবভাব দেখে তার কথা শুনে অমিয়র চেহারা ভয়ে ফ্যাকাশে হয়ে গেল। আরে কুণাল, কিচ্ছু চিন্তা করো না, আমি এক্ষুনি অ্যাম্বুলেন্সকে ফোন করছি। এখানে কোনো না কোনো ডাক্তার থাকবেই। কোনো রকমে তোতলাতে তোতলাতে অমিয় বলল। কুণালের রাগ দেখে এমনিতেই চোখে অন্ধকার দেখছিল সে। অমিয় এমনিতে প্রচন্ড অহংকারী একজন মানুষ। পৃথিবী এদিক থেকে ওদিক হয়ে গেলেও তার মুখে সবসময় একটা অ্যারোগেন্ট ভাব বজায় থাকে। কিন্তু এখন সামনে থাকা মানুষটার নাম কুণাল লাহা, আর তার সামনে যদি অমিয় একটুও অ্যারোগেন্ট হয়ে পড়ে তাহলে তার মৃত্যু নিশ্চিত। ঠিক সেই সময় নীল ভিড় ঠেলে এগিয়ে এসে বলল, শুধু শুধু নিজের সময় নষ্ট করো না, এই জায়গাটা শহর থেকে অনেকটাই দূরে। যদি অ্যাম্বুলেন্স পাওয়াও যায় তাও আসতে যতক্ষণ সময় নেবে ততক্ষণে আমরা অদিতিকে বাঁচাতে পারবো না। নীল, প্লিজ এভাবে বলো না, আমি অদিতিকে ছাড়া বাঁচবো না, প্লিজ কিছু একটা করো। নীলকে দেখা মাত্রই কুণালের অসহায় মুখে ভরসার চিহ্ন দেখা দিল। নীল কিছু বলে ওঠার আগেই আদ্রিতা এগিয়ে এসে আগ বাড়িয়ে বলল, আপনি কিছু মনে করবেন না, কিন্তু নীল এই অসুখের চিকিৎসা করতে জানে না। প্রচন্ড ভয় পেয়ে বলল আদ্রিতা। নীল অবাক হয়ে তাকিয়ে থাকলো আদ্রিতার দিকে। নীল কি সত্যি অদিতিকে বাঁচাতে পারবে, নাকি চিকিৎসা করতে গিয়ে কোনো নতুন ঝামেলা বাঁধিয়ে ফেলবে?